প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেন্টু 21 ধান, আপনাদেরকে এক সুন্দর করে দেখাই। সেন্টু 21 ধান, আপনারা হয়তো জানেন যে আমাদের এলাকায় এবার বড় ধরনের একটা বন্যা হয়ে গেছে। বিশাল বন্যা, বড় ধরনের বন্যা, মানে আমরা ইতিপূর্বে আমাদের জন্মের পরে এরকম বন্যা আসলে কখনো দেখি নাই। তো আমাদের বেশ কিছু এলাকায়, আমাদের আশেপাশের বেশ কিছু এলাকায় ফসলি আবাদ একেবারেই নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলেও ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তুলনামূলকভাবে একেবারেই কম, একেবারেই কম। এই যে আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটা গুটি সোনা, আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখানো হয়েছে। এটা আমি রোপণ করেছি। এইগুলো হচ্ছে নিচু জমি, একবার সবসময় পানি জমে থাকে। এটা একটু মানে উঁচু। এরপরের প্লট থেকে শুরু করি যে গাছগাছালি, ওইখানে মানে মান্দা, আমাদের এই মান্দা বলে, বিলের মাছ বরাবরে জায়গাতে কিছু কিছু জায়গাতে আপনার গর্ত করে রাখা হয়। ওইখানে মাছ টাছ ঢুকলে, মাছ টাছ জমা হলে শেষে মাছ মারা হয়। তো এরকম একটা বিল জায়গা যেখানে সবসময় পানি জমে থাকে, এই জমিগুলোতে পানি জমে থাকে। তো এই জমিগুলো আপনার 8 দিন 10 দিন পর্যন্ত আপনার এই পানির নিচেই ডুবেছিল। এটা হচ্ছে গুটি স্বর্ণ ধান। তো এই যে 8 দিন 10 দিন পানির নিচে থাকার পরেও এই মাশাআল্লাহ এত সুন্দর ধান দেখা যাচ্ছে, এটা আসলেই অকল্পনীয়। এটা নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো হচ্ছে আমার এই যে সেন্টু 21 নিয়ে। দেখেন আপনাদেরকে একটু দেখাই, যদিও পাতলা পাতলি লাগতেছে। আমি পাতলা পাতলি কেন লাগতেছে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিব। তারপর আপনাদের যদি মনে হয় যে ধান কম হয়েছে আপনারা বলবেন, বা কীরকম হয়েছে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে সেন্টু 21 ধান। আর এটার উদ্ভাবন নিয়ে একটু কথা বলি। এটা উদ্ভাবন হয়েছে আমাদের শেরপুরে একজন ধান গবেষক আছে, নাম হচ্ছে সেন্টু হাজং। তিনি আর হাত ধরে আমাদের শেরপুর জেলায় অনেকগুলো ধান বের হয়েছে, যেগুলো মাঠ পর্যায়ে ব্যাপক প্রচলিত, ব্যাপকভাবে চাষ হইতেছে। যেমন সেন্টু শাইল, এটার আপনার চিনি গুঁড়ার মানে বিকল্প হিসেবে ব্যবহার করে। যদিও একটু ফলন কম, তবে এক সময় ওটা ভালো চলছে। তো আরেকটা ধান হয়েছে আপনার সেন্টু পাইজাম। আপনারা হয়তো অনেকেই এটার নাম জানেন, সেন্টু পাইজাম। এগুলো ধান মাঠ পর্যায়ে নিয়ে আসতে পারে, তার সময় লাগে প্রায় 7 থেকে 8 বছর গবেষণা করার পরেই কিন্তু মাঠ পর্যায়ে নিয়ে আসতে পারে। তো এখন যে ধানটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্টু 21 ধান। তো এটা আমি এবার প্রথম চাষ করেছি। আমাদের অঞ্চলে মনে হয় 2-1 জন, আমার দেখা দেখি একজন কৃষক সেন্টু 21 ধান কিনে নিয়ে আসছিলো। আমার দেখা দেখি আমি বলছিলাম যেন নিয়ে আসছিলে, এবং আমার কাছ থেকে কয়েকজন কৃষক চারা নিয়ে হয়তো রোপণ করছে। এছাড়াও আমাদের অঞ্চলে সেন্টু 21 ধান আসলে নাই, অ্যাভেলেবেল না। তবে সেন্টু পাইজাম ধান অ্যাভেলেবেল। মানে এই পাশে যদি তাকান সেন্টু পাইজাম, বামেও যদি তাকান সেন্টু পাইজাম, সামনে পিছনে সব দিক দিয়ে তাকাবেন সেন্টু পাইজাম। সামনে সেন্টু পাইজাম ব্যাপক হারে চাষ হয়, মানে উৎপাদন ভালো, খুবই ভালো। তো ওই সেন্টু পাইজামের থেকেও এখন আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে এই যে সেন্টু 21 ধান। মানে খুবই সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ধানগুলোর শীষগুলো উপরের দিক দিয়ে বেরোয়, হাল ধরেছে সবে মাত্র, খুবই সুন্দর লাগতেছে। মানে এটা আসলে ডুবেছিল প্রায় 4-5 দিন হবে ডুবেছিল ধান গাছগুলো। ডুবে যাওয়ার পরে ধানের অবস্থা খুবই খারাপ ছিল। তো এই যে এত প্রতিকূল আবহাওয়া ধাক্কা সামাল দিয়ে যে এই পর্যন্ত আসছে, এই যে সেন্টু 21 দেখেন, শুধু ধান আর ধান, শুধু ধান আর ধান। মানে এত সুন্দর একটা ভাবে আসছে, আমার কাছে মনে হয় সেরা একটা ধান। আগামী আমন মৌসুমের জন্য আমাদের অঞ্চলে সেরা একটা চয়েস হবে। সেন্টু পাইজাম বাদ দিয়ে কৃষক ভাই এই সেন্টু 21 ধান চাষাবাদ শুরু করে দিবে। মানে প্রচুর, মানে এটার ফিডব্যাক খুবই ভালো আসছে, খুবই ভালো, মানে অবিশ্বাস্য ধান মনে হচ্ছে। দেখেন, তো এটা আরও ভালো হতো আমাদের এলাকায়। ওই যে বন্যার কথা বললাম, যার কারণে অনেক কুশি কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক কুশি। আমাদের কিছু কিছু জমি একেবারেই নষ্ট হয়ে গেছে বন্যার কারণে। তো অনেক কুশি নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার ধান গাছগুলো পাতলা পাতলি লাগতেছে। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আমাদের এদিকে দ্বিরোপণ চারা রোপণ করা হয়। দ্বিরোপণ চারা রোপণ করলে আপনার গোষ্ঠীটা আপনার অনেক দূরত্বে রোপণ করে কামলারা, সহজেই আপনার ঘন আকারে রোপণ করে না, এবং একটা চারার অধিক দ্বিতীয় চারা কখনোই কামলারা দেয় না, যার কারণে একটু পাতলা পাতলি লাগতেছে। তো এটার জীবনকাল নিয়ে একটু কথা বলি। এটার জীবনকাল একটু বেশি, আপনার 150 দিনের মতো এটা জীবনকাল। আমন মৌসুমে 50 দিন পরে এটা হারভেস্ট করা যাবে।
এবং এটার উৎপাদন যদি আপনাদেরকে বলি, এটা সর্বনিম্ন আপনার উৎপাদন হবে 20 থেকে 22 মণ। আমরা আসলে চাপাবাজি করে বেশি যে আপনাদেরকে বলবো ওই যে 35 থেকে 40 মণ এইগুলো আসলে বলবো না। আমরা যেটা পারি সেইটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি। এর মধ্যে যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা কিন্তু চাষাবাদ করতে পারেন। এই যে সেন্টু 21 ধান দেখেন, শীষে ধানের ভরে আপনার শীষ কখন কোন সময় এটা ভেঙে পড়ে যাবে এরকম একটা অবস্থা। দেখেন শুধু ধান আর ধান, মানে অবিশ্বাস্য ধান, এত সুন্দর ধান হয়েছে এই যে শীষের মধ্যে। দেখেন এটা আসলেই বিশ্বাস করার মতো না, সেন্টু 21 ধান। তো আমি বেশি একটা জমি রোপণ করি নাই, আমার এইখানে অল্প একটু জমি হবে, 2টা প্লট। আবার ওই পাশে আরেকদিন আপনাদেরকে দেখানো হয়েছিল, ওই পাশে আরেকটা প্লট আছে, 2টা মিলে অল্প একটা জমি আমি বিঘাখানে জমি আমি রোপণ করেছি। তবে আগামীতে আমি ব্যাপক হারে সেন্টু 21 চাষাবাদ করবো। দেখেন এই যে আশেপাশে ধান, কি এগুলো ধান হয়েছে মনে হয় না, এগুলো মনে হইতেছে ধান হয়েছে, এগুলো মোটা জাতের ধান। তো মোটা জাতের ধান আমার কাছে মনে হয় না এটার এই চিকন ধানের অর্ধেক হবে। দেখেন ধান এগুলো কিন্তু আরও বেশি হওয়ার কথা, মোটা জাতের ধান এগুলো আরও বেশি হওয়ার কথা, কিন্তু মনে হয় না এই ধানের অর্ধেক ধান হবে এখানে। তো এত সুন্দর ধান হয়েছে, আল্লাহু আকবার। তো অবশ্যই আপনারা এই সেন্টু 21 ধান এটা চাষাবাদ করতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকে হয়তো এই ধান চাষের পাশাপাশি বাড়িতে 2-1টা করে গরু থাকে, গবাদি পশু থাকে, আমার নিজেরও আছে। তো এদের জন্য আপনার খড়ের ব্যাপক একটা প্রয়োজন হয়। তো সেন্টু পাইজাম উৎপাদন বেশি হলেও সেখান থেকে কিন্তু আপনার বেশি একটা খড় কিন্তু উৎপাদন হয় না। খড় মানে ধান গাছ একটু খাটো টাইপের, শক্ত বাট খাটো। তো আপনি যদি সেন্টু 21 ধান চাষ করেন, এটার কিন্তু আপনি ধান উৎপাদন বেশির পাশাপাশি আপনি কিন্তু বেশি খড়ও কিন্তু উৎপাদন করতে পারবেন। এটার উচ্চতা একটু সেন্টু পাইজামের থেকে একটু মানে বেশি উঁচু মানে একটু বেশি উঁচু, যার কারণে আপনি একটু বেশি কিন্তু খড় এখান থেকে হারভেস্ট করতে পারবেন, পাশাপাশি আপনি ধানও কিন্তু বেশি হারভেস্ট করতে পারবেন। তো এই আপনাদেরকে দেখাই, এই যে আমার মানে ওইখানে সেন্টু পাইজাম সেন্টু 21 ধানের চারা শেষ হয়ে যাওয়ার পরে এই যে এই পাশ দিয়ে আবার অল্প কিছু আপনার এটা হলো আপনার স্বর্ণা 5 ধান রোপণ করেছিল, স্বর্ণা 5 ধান রোপণ করেছিলাম। এই যে এগুলো হচ্ছে স্বর্ণা 5 ধান। তো এটাও বেশ ভালো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই সেন্টু 21-এর সাথে এই স্বর্ণা 5ও পাবে না। দেখেন আপনাদেরকে দেখাই, মানে আমার সেন্টু 21 ধান রোপণ করে এই যে এই পর্যন্ত আপনার চারাগুলো শেষ হয়ে গেছিলো। পরবর্তীতে আমার চাচার কাছে এই যে মানে স্বর্ণা 5 ধানের চারা নিয়েছিলাম। তবে আমার কাছে মনে হয় এই স্বর্ণা 5-এর থেকেও এই দেখেন সেন্টু 21 ধানের ফলন, মানে দুইটার তফাৎ আপনারা বুঝতে পারবেন। যখন ধান প্রাথমিক অবস্থায় আপনার ধান গাছগুলো হইতেই চায় না, প্রাথমিক অবস্থা আমার সেন্টু পাইজাম আমার মনে হয় না এবার মনে হয় লসে খাবো এরকম একটা ভাবতেছিলাম। তো কয়েকদিন ভাবার পরে হঠাৎ করে একদিন দেখি আপনার ধান গাছ এত সুন্দর হয়েছে, মানে শেষের দিক দিয়ে এসে নিরানো কাজ করলাম, কষ্ট করে নিরানো কাজ করছি। তো ওই সময় ভালো ছিল, কিন্তু বন্যা আসলে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তারপরেও যে তো সুন্দর মানে ফিডব্যাক আসছে, এটা আসলে অবিশ্বাস্য। দেখেন এই যে স্বর্ণা 5 ধান, মানে একই জমিতে, মানে এই যে পাশের গোছি হচ্ছে আপনার সেন্টু 21, পাশে আবার এই পাশের গোছি হচ্ছে আপনার স্বর্ণা 5 ধান। তবে আমার কাছে মনে হচ্ছে এই সেন্টু 21-এর এই আপনার স্বর্ণা 5-এর থেকেও আমার এই যে সেন্টু 21-এর ধান উৎপাদন কিন্তু বেশি হবে। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ধান হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন আইল দিয়ে হাঁটতেছি 2 আইলের মাছ বরাবর। আরেকটা কথা বলে রাখি, আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি এখানে এবার কীটনাশক মানে ব্যবহার করি নাই বললেই চলে, একেবারে কম কীটনাশক ব্যবহার করেছি। মানে কীটনাশক দেওয়ার সুবিধাই হয় নাই। ধান গাছগুলো যখন রোপণ করলাম এরপরে একটা ছোটোখাটো একটা পানি আসলো, বৃষ্টির পানি ডুবে গেলো চারাগুলো। এরপরে আর আমাদের আর কোনো কীটনাশক বা সার দেওয়ার কোনো সুযোগ হয় নাই। তো যখন চারাগুলো আবার ভাসতে শুরু করলো, হালকা হালকা যখন ভাসতে শুরু করলো, এরপরে মনে একবার কীটনাশক ব্যবহার করেছিলাম আমার মনে হচ্ছে। তো এরপরে আবার বড় ধরনের একটা খরা চলে গেলো, বিশাল একটা খরা, আমাদের এলাকায় বিশাল খরা। মানে আমার আর কয়েকদিন গেলে আমার মনে হয় কিছু কিছু জায়গায় আপনার নষ্ট হয়ে যাবে চারাগুলো, এরকম খরা একটা শুরু হয়েছিল। মানে বৃষ্টি নাই প্রায় 1 মাসের বেশি সময় ধরে বৃষ্টি ছিল না। বৃষ্টির অভাবে আপনার চারাগুলো আশেপাশে সবার ধান গাছ মরে যাওয়ার অবস্থা ছিল। তো আবার আল্লাহর রহমতে আবার বৃষ্টি হওয়া শুরু করে এর পরবর্তীতে এমন একটা বন্যা হয়ে গেল, একেবারে বিশাল একটা বড় ধরনের বন্যা। তো যার কারণে আসলে এরপরও আমরা আর কোনো ধরনের কীটনাশক দেওয়ার সুযোগ পাই নাই, বা রাসায়নিক সারগুলো দেওয়ার সুযোগ পাই নাই। তো তার মানে বলতে পারেন এখানে আমরা রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়াই কিন্তু এই পর্যন্ত আসছি। একবার মনে রাসায়নিক ইউরিয়া সার দিয়েছিলাম, একবার মনে শুধু চারা রোপণের 2-1 দিন পরে হয়তো আমি কিছু রাসায়নিক সার দিয়েছিলাম, ডিএপি এবং এমওপি, এবং সঙ্গে কিছু আমরা হয়তো ইউরিয়া ব্যবহার করেছিলাম। এরপরে আমি আর কোনো ধরনের সার ব্যবহার করি নাই।
তো ছত্রাকনাশক বলেন কীটনাশক বলেন তেমন একটা ব্যবহার করি নাই, রোগবালাই খুবই কম, একেবারে কম বলে চলে। কারণ আমরা আরও অন্যান্য ধান চাষ করি, এত পরিমাণ কীটনাশক এত পরিমাণ রাসায়নিক সারগুলো ব্যবহার করি, তারপরেও দেখা যায় কীটনাশকের তারপরেও দেখা যায় পোকামাকড়ের উপদ্রবে ধান গাছ হতেই চায় না। কিন্তু এই সেন্টু 21 ধান এতটাই রোগ প্রতিরোধী ক্ষমতা তার, যেখানে আপনার কীটনাশকের প্রয়োজন খুবই কম হয়। তো যাই হোক, এটার আপডেট অবশ্যই দেখবো, এটার ফলাফল কীরকম আমি পাই। কারণ আমরা তো জানি মিনিমাম 20 থেকে 22 মণ আসবে, উপরে 25 মণ পর্যন্ত আপনি পাবেন। একটা আমন মৌসুমে 25 মণ ধান পাওয়া মানে অনেক কিছু ভাই। আমরা বুড়ো তো সচরাচর 25 থেকে 27 মণ পাই না। তো আমরা যদি আমনে যদি 22 থেকে 25 মণ বা 20 থেকে 22 মণ যদি হারভেস্ট করতে পারি, আমাদের জন্য আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার। তো এই যে পাশে হচ্ছে স্বর্ণা 5 ধান, তো আমার কাছে মনে হচ্ছে স্বর্ণা 5-এর থেকেও আমার এই অনেক ভালো ধান হবে। দেখেন এবার না, আগামী তো ইনশাল্লাহ এখান থেকে আরও ভালো উৎপাদন আমরা আশা করি, ভালো একটা ফলাফল আমরা পাবো এখান থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনাদেরকেও সাজেস্ট করবো, আগামী আমন মৌসুমে যারা আমন ধান চাষ করবেন, এই যে আমার হাতে সেন্টু পাইজাম 21 ধান এটা রোপণ করতে পারবেন। এটা জীবনকাল 150 দিন একটু বেশি মনে হবে, তবে তারপরও যারা জীবনকাল একটু বেশি ধরনের যারা জীবনকাল বেশি, তো তারপরেও যারা উৎপাদন বেশি করতে চান, জীবনকালে একটু বেশি হোক উৎপাদন যদি বেশি করতে চান, আপনারা অবশ্যই এই সেন্টু 21 ধান রোপণ করে দেখতে পারেন, ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি। বিদায় পালা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।